আমেরিকার প্রত্যেকটা শহরে দিন দিন অপরাধীদের সংখ্যা এতটাই বেড়ে যায়, শহরের কোনো জেলেই এতটুকু ফাঁকা পর্যন্ত নেই। শেষ পর্যন্ত গভর্নমেন্টকে বাধ্য হয়ে এই সকল কয়েদিদেরকে বিভিন্ন প্রাইভেট জেলে প্রেরণ করা হয়। কিন্তু এই প্রাইভেট জেলগুলো আবার এক একটা এক এক দিক থেকে সম্পূর্ণ রকম আলাদা। বিভিন্ন জেলে বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ চলতো। এদের মধ্যে সবচাইতে ভয়ানক একটি জেল, যেটার মধ্যে প্রতি বছরই একটি নির্দিষ্ট সময় জুড়ে এমন একটি কার রেসিং আয়োজন করা হয় যেটা ডেথ রেস নামে পরিচিত। হ্যাঁ, নামটা যেমন গেমটার বৈশিষ্ট্য তার থেকেও বেশি ভয়ানক। পাশাপাশি এই পুরো রেসটা বিভিন্ন ডার্ক ওয়েব এবং বিভিন্ন হিডেন প্ল্যাটফর্মে সরাসরি লাইভ স্ট্রিম করা হতো। রেসটার যেমন কোনো নিয়ম কানুন নেই, পাশাপাশি যে এই রেসটাকে জিতবে সে বিনা শর্তে জেল থেকে ছাড়া পেয়ে যাবে। অন্যদিকে এরা আবার কোনো সাধারণ কয়েদিও না। তাহলে কিভাবে এগুলো করা হতো এবং কেনই বা করা হতো, সেই সবকিছুকে নিয়ে আজকের এই মুভিটি। ভিডিওর সামনে যাওয়ার আগে শুধুমাত্র এতটুকুই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভি শুরুতে আমরা টার্মিনাল আইল্যান্ড নামের একটি সিক্রেট জেলকে দেখি, যেখানে একটি কার রেস হচ্ছে যেটা ডেথ রেস নামে পরিচিত। তবে এই রেসটার প্রধান বৈশিষ্ট্য হলো এই রেসটার মধ্যে কোনো রকম নিয়ম কানুন নেই। তখনই আমরা ফ্র্যাঙ্ক নামের একজনকে দেখি, যে তখন ওই রেসটার মধ্যে সবার আগে অবস্থান করছে। কিন্তু একেবারে শেষের দিকে তার গাড়িটার ভেতরে যে ওয়েপেনগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এমনকি সে তার গাড়িটাকেও কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। আর এখানেই আমরা জো নামের একজনকে দেখি, যে দ্বিতীয়তে অবস্থান করছে। অন্যদিকে ফ্র্যাঙ্ক এটা ভালোভাবে বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো বড় ধরনের ষড়যন্ত্র। এই জন্য সে তখন তার পার্টনারকে গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে। তার পার্টনারের নাম হচ্ছে কেস। কেস তখন প্যারাসুট অন করে গাড়ি থেকে বেরিয়ে আসে। কেস বেরিয়ে যাওয়ার সাথে সাথেই জো ফ্র্যাঙ্কের গাড়ির উপরে একটি বড় ধরনের মিসাইল হামলা করে। আর এই হামলাটার ফলে তার পুরো গাড়িটাই ধ্বংস হয়ে যায়। পরের সিনে আমরা জেনসেন নামের একজনকে দেখি, যে এখন একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করছে। তবে এরকমই একদিন সেখানে বেশ কয়েকজন পুলিশ অফিসার আসে, কারণ এখানে যে কাজটা হচ্ছে সেটা একেবারে অবৈধ। পুলিশেরা যখন এই কোম্পানিটাকে বন্ধ করার চেষ্টা করে তখন সেখানকার কর্মচারীরা পুলিশদেরকে বাধা দেয়, কারণ তাদের কাছে এটাই একমাত্র সম্বল। যার ফলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং ওই কর্মচারীদের মধ্যে অনেক ভয়াবহ একটি সংঘর্ষ তৈরি হয়। পরবর্তীতে আমরা জেনসেনকে তার বাড়ির মধ্যে দেখি। তার পরিবারের মধ্যে দুজন মাত্র সদস্য, তার স্ত্রী এবং ছোট্ট একটি মেয়ে। জেনসেন তার এই পরিবারটাকে নিয়ে অনেক বেশি সুখী। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন একজন মাস্ক পরা লোক সোজা তাদের ঘরের মধ্যে ঢুকে যায় এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই মাস্ক পরা ব্যক্তি সরাসরি জেনসেনের স্ত্রীর উপর হামলা করে। জেনসেন যখন তাকে বাঁচানোর জন্য আসে তখন এই মাস্ক পরা ব্যক্তি জেনসেনকে নিমিষে অজ্ঞান করে ফেলে। পরবর্তীতে তার যখন জ্ঞান ফিরে আসে, জেনসেন তার স্ত্রীকে মৃত অবস্থায় দেখে। ঠিক তখনই আমরা সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে দেখি। পুলিশেরা তখন এই পুরো ঘটনাটার জন্য জেনসেনকে তাদের সাথে নিয়ে যায় এবং তাকে ঠিক ওই জেলটার মধ্যে নিয়ে আসে যেটাকে আমরা শুরুতে দেখেছিলাম। এভাবেই দেখতে দেখতে 6 মাস পেরিয়ে যায়, যেখানে জেনসেন নিজেকে কিছুটা মানিয়ে নিলেও এখানকার বেশ কয়েকজন কয়েদি জেনসেনকে একেবারেই সহ্য করতে পারে না। এমনকি তারা তাকে মেরে ফেলার প্ল্যান পর্যন্ত বানায়। এরকমই একদিন জেনসেন যখন খাবার খাচ্ছিল তখনই আমরা বেশ কয়েকজন কয়েদিকে দেখি যারা তার উপরে অতর্কিত হামলা করে। কিন্তু জেনসেনও তাদের থেকে কোনো দিক দিয়ে কম যায় না, সে তাদেরকে ভালোভাবেই ডিফেন্ড করে। তখনই আমরা সেখানকার পুলিশ অফিসারদেরকে দেখি যারা কোনো রকম এগুলোকে আটকায়। এরপর তারা জেনসেনকে সেখানকারই একজন অফিসারের সামনে নিয়ে আসে, যার নাম হচ্ছে হ্যানিস। হ্যানিস তাকে জানায়, তোমার ধারণাই নেই তুমি কাদের গায়ে হাত দিয়েছ। ওরা একেবারেই সাধারণ কোনো কয়েদি না, ওরাই হচ্ছে আমাদের এখানকার সবচাইতে ভয়ানক কয়েদি। তাই তোমাকে এখন থেকে সবসময় সাবধানে থাকতে হবে। কথা বলার এক পর্যায়ে হ্যানিসি তাকে জানায়, আমাদের এখানে প্রতি বছরই বড় ধরনের একটি রেসের আয়োজন করা হয়, আর যেই রেসটাতে যেতে সে বিনা শর্তে এখান থেকে
বাইরে বেরিয়ে যেতে পারে, তা সে যত বড়ই আসামি হোক না কেন। এরপর হেনেসি তাকে ফ্র্যাঙ্কের সম্পর্কে বলে। সে তাকে জানায় আসলে বেশ কয়েক বছর আগে ফ্র্যাঙ্কের পুরো মুখটাই ঝলসে গিয়েছিল। এই জন্য সে যখনই রেস করত একটি বিশেষ ধরনের মাস্ক পরত। যেহেতু সে মাস্ক পরে থাকতো এই জন্য আজ পর্যন্ত কেউ তার মুখ দেখতে পায়নি। কিন্তু এখানকার প্রত্যেকটা মানুষ অধীর আগ্রহে শুধুমাত্র তার রেস দেখার জন্য অপেক্ষা করছে। কিন্তু দুঃখের বিষয়, গত রেসে একটি ভয়াবহ দুর্ঘটনায় আমরা ফ্র্যাঙ্ককে হারিয়ে ফেলেছি। আর যেহেতু আজ পর্যন্ত তার চেহারা কেউ দেখতে পায়নি, এই জন্য আমি চাই তুমি আগামী রেসে ওই একই ধরনের মাস্ক পরে ফ্র্যাঙ্কের হয়ে রেস করবে। কিন্তু জেনসেন এগুলো শুনে তাকে সরাসরি মানা করে দেয়। তখন হেনেসি তাকে বলে, তুমি যদি এখন আবারও জেলের মধ্যে ফিরে যাও তাহলে এই গ্যাংয়ের সদস্যরা তোমার উপরে আবারও হামলা চালাবে। তুমি এবারের মতো বেঁচে গেলেও পরবর্তীতে কতক্ষণ পর্যন্ত বাঁচবে সে বিষয়ে তুমি কল্পনাও করতে পারবে না। এমনকি সেখানে আমাদেরও কিছু করার থাকবে না। কিন্তু তুমি যদি এই রেসটাতে পার্টিসিপেট করো এবং এই রেসটাতে জিতে যাও তাহলে আমি তোমাকে এখান থেকে বের করব। যেহেতু রেসটাতে উইন করলে জেনসুন এখান থেকে বেরোনোর একটা সুযোগ পাবে, এই জন্য জেনসেনও তাকে হ্যাঁ বলে দেয়। পরবর্তীতে আমরা জেনসেনকে তার কোচের সাথে দেখি, যেখানে তার কোচ তাকে জানায় এই পুরো রেসটা 3 দিন পর্যন্ত হয়, যেটার মধ্যে কোনো রকম নিয়ম কানুন নেই, যে যখন খুশি যে কাউকে মেরে ফেলতে পারে। তবে সবচাইতে ভয়ানক বিষয় হচ্ছে এখানকার প্রত্যেকটি গাড়ি বিশেষ ধরনের ওয়েপেন দ্বারা আবৃত, যে যত বেশি দক্ষ সে তত বেশি টিকে থাকতে পারে। অপরদিকে তোমাকে এই হাতিয়ারগুলোকে রেসে থাকা অবস্থায় বিভিন্নভাবে আনলক করতে হবে। তাই যত বেশি তুমি আনলক করতে পারবে তুমি ঠিক ততই শক্তিশালী হয়ে উঠবে। তবে অস্ত্রের পাশাপাশি তোমাকে তোমার গতির দিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ তুমি যদি শুধুমাত্র অন্যকে মারার চেষ্টাই করতে থাকো পাশাপাশি তোমার গতি ঠিক না থাকে তাহলে তুমি কোনোভাবেই জিততে পারবে না। একেবারে শেষের দিকে কোস্তাকে জোয়ের সম্পর্কে বলে। কোস্তাকে জানায় তোমার জোয়ের থেকে সবসময় সাবধানে থাকতে হবে, কারণ ওই হচ্ছে এখানকার সবচাইতে ভয়ানক ড্রাইভার। ওর মধ্যে কোনো রকম দয়া মায়া নেই, ওর সামনে যাকে পায় তাকে সেখানেই শেষ করে দেয়। অন্যদিকে সে আজ পর্যন্ত যতজনকে মেরেছে তার মুখের ভেতরে সে ততগুলোই দাগ তৈরি করেছে। এতেই বুঝে নাও ও কত বড় একজন সাইকো। এভাবেই কোচ যখন তাকে বিভিন্ন বিষয় বলছিল তখনই জেনসেন বেশ কয়েকজন লোককে দেখে যাদের হাতে একটি বিশেষ ধরনের ট্র্যাকিং ডিভাইস লাগানো। জেনসেন তখন কোচকে তাদের বিষয় জিজ্ঞাসা করে, তখন কোচ তাকে জানায় এরা এখানে কাজের জন্য আসে, তাই যাতে এরা এখানে কোনো রকম গন্ডগোল করতে না পারে এই জন্যই তাদেরকে সবসময় ট্র্যাক করে রাখা হয়। জেনসেনের তখন ওই লোকটার কথা মনে পড়ে যে তার বাড়িতে হামলা করেছিল, তার হাতেও ঠিক একই রকমের ডিভাইস লাগানো ছিল। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। পরবর্তীতে যখন রেসটা শুরু হয় হেনেসি তখন জেনসেনকে ফ্র্যাঙ্কের ওই মাস্কটাকে পরার জন্য বলে। এভাবেই সকল রেসার যখন তাদের গাড়ির মধ্যে যায় তখনই আমরা একটি ট্রাকের মতো দেখি যেটার ভেতর থেকে বেশ কয়েকজন মেয়ে নেমে আসে। আসলে এই মেয়েগুলো এখানকারই কয়েদি। ওই মেয়েগুলো তখন এক একজন এক একটা গাড়ির মধ্যে যায়, কারণ রেস চলাকালীন রেসারদের বিভিন্ন ধরনের সাহায্যের প্রয়োজন। আর এখানেই আমরা ফ্র্যাঙ্কের সেই আগের সঙ্গীকেও দেখি যে আবারও ফ্র্যাঙ্কের গাড়ির মধ্যে যায়। কিন্তু সে যখন জেনসেনের গলাটাকে শুনে সে এটা ভালোভাবেই বুঝতে পারে এটা কোনোভাবেই ফ্র্যাঙ্ক না। তখনই সেখানে জেনসেনের কোচ আসে এবং তাকে জানায় তুমি যদি মাস্কটাকে পরে অস্বস্তি ফিল করো তাহলে রেস চলাকালীন তুমি সেটা খুলে ফেলতে পারো, কারণ বাইরে থেকে ভেতরের কোনো কিছুই দেখা যায় না। আর এভাবেই এই ভয়ানক রেসটা আবারও শুরু করা হয়, যেটাকে বিভিন্ন জায়গায় লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। রেসটা শুরু হবার সাথে সাথেই জেনসেন সবার সামনে চলে আসে। জো এটা দেখে অনেক বেশি রেগে যায় এবং দ্রুত গতিতে জেনসেনের দিকে আসতে থাকে। তার সামনে যেই আসছিল সে তাকে সেখানেই শেষ করে দেয়। এক সময় সে জেনসেনের উপর হামলা করতে শুরু করে, কিন্তু জেনসেন তখন কোনো রকমে সামনের দিকে এগিয়ে যায়। তখন কেস তাকে জানায় আমাদের সামনে এখন দুটো পথ খোলা, একদিকে বিভিন্ন ধরনের অ্যাডভান্স ওয়েপেন এবং অন্যদিকে পেট্রোল এবং কিছু ডিফেন্স ইকুইপমেন্ট।
যেগুলোর মাধ্যমে তুমি অন্যদের থেকে বাঁচতে পারবে। তারা যখন এগুলো নিয়ে কথা বলছিল তখনই তারা একটি গাড়িকে দেখে, যেটা এমন একটি জায়গার মধ্যে দিয়ে যায় যেখানে যাওয়ার সাথে সাথে সামনে একটি ট্র্যাপের মতো চলে আসে, যেটা ওই গাড়ি এবং ড্রাইভার দুজনকে শেষ করে দেয়। আর অন্যদিকে আমরা জোকে দেখি যে জেনসেনের উপরে ভয়াবহ হামলা করে, কিন্তু যখনই জেনসেন ধোয়া ছাড়ার চেষ্টা করে সে প্রচন্ড পরিমাণে চমকে যায়, কারণ সেটা কোনোভাবেই কাজ করছিল না। তখনই আমরা বেশ কয়েকটি গাড়িকে দেখি যারা একসাথে হয়ে জোর উপরে হামলা করে, কারণ জয়ী হচ্ছে এখানকার সব থেকে বড় শত্রু। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে জেনসেন কোনো রকমের সামনের দিকে চলে আসে, কিন্তু যখনই সে কিছুটা সামনের দিকে যায় তখনই জেনসেন ওই লোকটাকে দেখে যে তাকে জেলের মধ্যে হামলা করেছিল। আর এখানে সে জেনসেনকে ঠিক ওই রকম একটি সিম্বল দেখায় যেটা তাকে ওই মাস্ক পরা লোকটা দেখিয়েছিল। জেনসেনের আর বোঝার বাকি থাকে না ওই মাস্ক পরা ব্যক্তি আর অন্য কেউ নয়, বরং এটাই সেই ব্যক্তি। পাশাপাশি তার হাতে যে ট্রাকারটা লাগানো, ওই মাস্ক পরা ব্যক্তির হাতেও ঠিক একই রকমের ট্রাকার লাগানো ছিল। এই জন্য জেনসেনের এখন একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পোচিংকিকে এখানেই শেষ করে ফেলা। এভাবেই অনেকটা সময় কেটে যায়। এক সময় প্রথম দিনের রেসটা শেষ হয়। জেনসেন যখন তার গাড়িটাকে নিয়ে গ্যারেজের মধ্যে আসে তখনই সে সেখানে পোচুঙ্কিকেও দেখে। কিছুক্ষণের মধ্যে জেনসেন এবং পোচুঙ্কির মধ্যে ভয়াবহ একটি ফাইট শুরু হয়। জেনসেন যখন তাকে একেবারেই মেরেই ফেলবে তখন সেখানকার একজন পুলিশ সদস্য জেনসেনকে অজ্ঞান করে ফেলে, যার নাম হচ্ছে ইউরিক। আর এখানে আমাদের সামনে ইউরিকের আসল সত্যিটা বেরিয়ে আসে। আসলে বেশ কিছুদিন আগে ইউরিকি পোচিঙ্কিকে নিয়ে জেসেনের বাড়িতে গিয়েছিল, আর এই সবকিছু হয় হেনিসির কথা মতো, কারণ হেনিসি এটা ভালো করে জানতো জেনসেন দক্ষ একজন ড্রাইভার। এই জন্য সে জেনসেনকে একটি হত্যা মামলায় ফাঁসিয়ে জেলের মধ্যে নিয়ে আসে যাতে সে ফ্র্যাঙ্কের জায়গাটা নেয়। পরের ঘটনা তো সবারই জানা। আর এভাবেই দ্বিতীয় দিনের রেসটা শুরু হয়, কিন্তু এবার জেনসেন গাড়িটাকে জোরে না চালিয়ে আস্তে আস্তে চালাতে থাকে এবং কেসকে বলে, তুমি হেনসি সম্পর্কে আমাকে বলো। তখন কেস তাকে বলে, হেনিসিকে তুমি যেমনটা মনে করছো উনি মোটেও সেরকম না। সে এটা ভালো করেই জানে কিভাবে লোকদেরকে ব্যবহার করতে হয়, যেমনটা সে ফ্র্যাঙ্ককে ব্যবহার করেছিল। কিন্তু সে যখন দেখলো ফ্র্যাঙ্ক চলে যাবার পরে এই রেসের খুব একটা পপুলারিটি থাকবে না, এই জন্য সে চক্রান্ত করে ফ্র্যাঙ্ককে শেষ করে দেয়। এমনকি সে ফ্র্যাঙ্ককে মারার জন্য আমাকে ব্যবহার করেছিল। আমি সেদিন পুরো গাড়িটাকেই ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম, কারণ হেনিসি আমাকে বলেছিল যদি আমি এরকমটা করি তাহলেও আমাকে মুক্ত করে দেবে। জেনসেন এগুলো শুনে অনেক বেশি রেগে যায়, এই জন্য সে প্রচন্ড গতিতে গাড়ি চালাতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এক সময় আমরা পোচিঙ্কিকে দেখি যে এখন জেনসেনকে ফলো করছে। তখন কেস তাকে জানায় সামনে দুটো পথ, একটাতে ডিফেন্স ইকুইপমেন্ট এবং অন্যটাতে হেভি ওয়েপেন। তবে আমার মনে হয় তোমাকে ডিফেন্স ওয়েতে যাওয়া উচিত। কিন্তু জেনসেন এবার কোনো রকম কথা শুনে না, সে সোজা ওয়েপেনের দিকে যায় এবং যখনই সে ওয়েপেনগুলোকে পায় সাথে সাথেই সে পোচিঙ্কির উপর হামলা করে। কিন্তু এখানে আমরা পোচিঙ্কের গাড়িটাকে দেখি যেটার ভেতরে খুব একটা ড্যামেজ হয় না, কারণ তার গাড়িটা একেবারেই বুলেট প্রুফ। এভাবেই তাদের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একসময় জেনসেন পেছনের দিকে অনেকগুলো স্মোক গ্রেনেড ছুঁড়ে মারে, যার ফলে পোচিঙ্কির গাড়ি সেখানেই উল্টে যায়। জেনসেন তখন সোজা গাড়ি থেকে বেরিয়ে আসে এবং পোচিঙ্কিকে সেখানেই শেষ করে দেয়। কিন্তু এই রেসের একটাই নিয়ম, সেটা হচ্ছে যাই হয়ে যাক না কেন গাড়ি থেকে বের হওয়া যাবে না। এই জন্য হেনেসি প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে তখন তাকে শিক্ষা দেওয়ার জন্য একটি অ্যাডভান্স ট্রাককে সেখানে পাঠায়। একসময় ওই ট্রাকের মধ্যে থেকে অনবরত রকেট লঞ্চার এবং গুলিবর্ষণ হতে থাকে, যার ফলে বেশ কয়েকজন রেসার সেখানে শেষ হয়ে যায়। যেহেতু এখানকার অবস্থা একেবারেই খারাপ, এই জন্য জেনসেন কোচের সাথে কানেক্টেড হয় এবং তাকে বলে আমাকে জোয়ের সাথে কানেক্টেড করান। জো যখন তার সাথে কানেক্টেড হয় তখন জেসেন তাকে বলে, দেখো আমাদেরকে এখন একসাথে মিলে এই ট্রাকটাকে থামাতে হবে, নয়তো আমরা একজনও বাঁচতে পারবো না। এই জন্য আমাদের একসাথে কাজ করা উচিত। আর এভাবেই জো এবং জেসেন একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। তারা ওই ট্রাকটাকে অনেক দক্ষতার সাথে ডিফেন্স করছিল। যেহেতু তারা দুজনেই অনেক দক্ষ ড্রাইভার,
পাশাপাশি তারা অনেক বুদ্ধিমানও ছিল। এই জন্য তারা ওই ট্রাকটাকে নিমিষেই পরাস্ত করে ফেলে। তখন ওই ট্রাকটা তাদের উপরে ভয়াবহ হামলা চালায়, কিন্তু তবুও তারা ট্রাকটাকে এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে একটি সিম্বলের মতো আঁকা, যেমনটা আমরা শুরুতে দেখেছিলাম। যখনই জেসন এবং জো ওই সিম্বলের উপর দিয়ে যায় তখনই সেখান থেকে একটি ট্র্যাপের মতো বেরিয়ে আসে, যেটা ওই ট্রাকটাকে সেখানেই ধ্বংস করে দেয়। আর এই জিনিসটা সেখানকার প্রত্যেকটা মানুষ চাইছিল, কারণ যেহেতু তারা তাদের জীবনটাকে দিয়েই রেসটাকে খেলছে, সেখানে তাদের উপরে এমন অমানবিক বিচার এটা মোটেও সহ্য করার মতো না। আর এভাবেই দ্বিতীয় দিনের রেসটাও শেষ হয়। জেনসেন যখন গ্যারেজের মধ্যে তার গাড়িটাকে ঠিক করছিল তখনই আমরা জোকে দেখি যে ফ্র্যাঙ্কের সাথে দেখা করার জন্য আসে, কিন্তু সে যখন জেনসেনের সাথে কথা বলে তখন সে এটা ভালোভাবেই বুঝতে পারে ফ্র্যাঙ্ক এখন আর জীবিত নেই। আর অন্যদিকে আমরা হেনিসিকে দেখি যে অনেক বেশি রেগে, কারণ সে ওই ট্রাকটার পেছনে অনেক সময় এবং অর্থ ব্যয় করেছিল, কিন্তু জো এবং জেসেন মিলে তার পুরো ট্রাকটাকেই ধ্বংস করে দিয়েছে, যেটা হেনিসির জন্য অনেক বড় একটি ধাক্কা। আর হেনিসি এখন এটা ভালোভাবেই জানে জেসেন এখন তার জন্য অনেক বড় একটি বিপদ। এই জন্য সে হেনরিককে বলে, তোমাকে এখন যেভাবেই হোক না কেন জেসেনকে শেষ করতে হবে। কিছুক্ষণ পর আমরা হেনরিককে জেসেনের গাড়ির সামনে দেখি যে ওই গাড়িটার ভেতরে একটি ডিফিউজ সেট করে দেয়। আর এভাবেই তৃতীয় দিনের রেসটাও শুরু হয়। রেস শুরুর কিছুক্ষণ আগে জেনসেন জোর সাথে দেখা করার জন্য আসে, কিন্তু জো তাকে জানায়, আমি তোমার সাথে কোনো রকম কথা বলতে চাই না, আমার এখানে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যেভাবেই হোক না কেন রেসটাকে জেতা। পরবর্তীতে আমরা হেনিসিকে দেখি যে জেনসেনকে জানায়, আমি তোমার বাইরে বেরোনোর সবকিছু রেডি করে ফেলেছি, তোমার এখন একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে রেসটাতে উইন হওয়া। রেসটা যখন শুরু হয় তখন কেস তাকে জানায়, হেনিসি আমাকে বলেছে তুমি যেন কোনোভাবে রেসটা জিততে না পারো, যেমনটা সে আমাকে ফ্র্যাঙ্কের বেলায় বলেছিল। জেনসেন এবার ভালোভাবে বুঝতে পারে আজকে তাকে অনেক বেশি বিপদের সম্মুখীন হতে হবে, কারণ এখানকার কেউই চায় না সেই রেসটাকে জিতুক। যখনই রেসটা শুরু হয় জেনসেন গাড়িটাকে প্রচন্ড গতিতে চালাতে থাকে, দেখতে দেখতে সে সবার সামনে চলে যায়, কিন্তু সে যতবারই বিভিন্ন পয়েন্টগুলোকে ক্রস করছিল তার গাড়ির মধ্যে কোনো রকম পরিবর্তন হয় না, এমনকি সে ফিউলটাকেও লোড করতে পারে না, যেমনটা আমরা ফ্র্যাঙ্কের বেলায় দেখেছিলাম। অন্যদিকে যেহেতু জেনসেনের কাছে এখন নিজেকে রক্ষা করার মতো কোনো রকম ডিফেন্স ইকুইপমেন্ট নেই, এই জন্য জো তার উপরে বড় ধরনের হামলা করে, যেটা জেনসেনের গাড়িটাকে অনেক বেশি ড্যামেজ করে দেয়। একসময় সে তার গাড়িটাকে লক্ষ্য করে অনেক ভয়ানক একটি মিসাইল ছুঁড়ে মারে, কিন্তু জেনসেন নিজেকে কোনো রকমে সেখান থেকে বাঁচায়, আর ওই মিসাইলটা সোজা সেখানকারই একটি দেয়ালের মধ্যে গিয়ে লাগে, যার ফলে ওই দেয়ালটার মধ্যে অনেক বড় একটি গর্তের তৈরি হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে হেনিসি এটা রিয়েলাইজ করে ওই দুটো গাড়ির মধ্যে একটাকেও দেখা যাচ্ছে না। হেনিসি এটা দেখে প্রচন্ড পরিমাণে চমকে যায়। সে যখন চারপাশটাকে ভালোভাবে চেক করে সে তখন এটা জানতে পারে জো এবং জেসেন দুজনই পালানোর চেষ্টা করছে। হেনিসি এটা দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়, এই জন্য সে তার লোকদেরকে বলে, তোমরা যেভাবেই হোক না কেন ওদের দুজনকেই শেষ করে দাও। আর অন্যদিকে আমরা জেসেন এবং জোকে দেখি যারা দুজনই এখান থেকে বেরোনোর চেষ্টা করছে। আর এভাবেই আমরা এটা বুঝতে পারি এই সব কিছু তাদেরই পরিকল্পনার একটা অংশ, কিন্তু ওই পুলিশ সদস্যরা এখনো তাদেরকে ফলো করছে। তবে তারা অনেকভাবে চেষ্টা করার পরেও কোনোভাবেই জোদেরকে আটকে রাখতে পারে না। অন্যদিকে আমরা হেনিসিকে দেখি তার তখন ওই ডিফিউজটার কথা মনে পড়ে, কিন্তু সে যখন ওটাকে বিস্ফোরণ করার চেষ্টা করে সেখানে কোনো রকম বিস্ফোরণ হয় না, কারণ কোচ সেটাকে আগেই ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। তারা তখন জোদের উপরে অনেক বড় ধরনের বিস্ফোরণ ঘটায়, কিন্তু এরপরও তারা কোনোভাবেই তাদেরকে আটকে রাখতে পারে না। একসময় তারা জেলের একেবারেই বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে দুটো হেলিকপ্টারকেও দেখি। জেনসেন এটা ভালোভাবেই বুঝতে পারে তারা ওই হেলিকপ্টারগুলোর থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না, এই জন্য জেনসেন গাড়ি থেকে বেরিয়ে যায় এবং কেস ওই গাড়িটাকে সামনের দিকে নিয়ে যেতে থাকে। একসময় সে গাড়িটাকে দাঁড় করিয়ে দেয় এবং ফ্র্যাঙ্কের মাস্ক পরে গাড়ি থেকে বেরিয়ে আসে। পুলিশ সদস্যরা এটাই মনে করছিল তারা হয়তোবা জেনসেনকে আটকে ফেলেছে। আর অন্যদিকে আমরা হেনিসি এবং তার সহকর্মীকে দেখি যারা অনেক বেশি আনন্দিত, কারণ আজকের এই রেসটা
এ যাবৎকালের সবচাইতে ভিউ পাওয়া একটা রেস। যেহেতু তারা এক অনন্য মাইল ফলক অর্জন করেছে, এই জন্য তাদেরকে বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্রিসিয়েট করা হয়। এমনকি তাদের কাছে বেশ কয়েকটি উপহার সামগ্রীও আসে। হেনিসি যখন ওই বক্সগুলোর মধ্যে একটা বক্স খুলে, তখনই সে সেখানে ওই ডিফিউজটাকে দেখে যেটা তারা জেসনের গাড়িতে লাগিয়েছিল। বক্সটা খোলার সাথে সাথেই সেখানে ভয়াবহ একটি বিস্ফোরণ হয়, আর এই গিফটটাকে পাঠিয়েছিল স্বয়ং কোচ। অন্যদিকে আমরা জেসন এবং জোকে দেখি যারা একটি ট্রেনের মধ্যে গিয়ে ওঠে, যেখানে জো তাকে বলে আমি মায়ামিতে ফিরে যাব। জেসন তাকে জানায় আমি আমার মেয়ের কাছে যাচ্ছি। আর এভাবেই দেখতে দেখতে 6 মাস কেটে যায়, যেখানে আমরা জেসন এবং জোকে দেখি যারা এখন একটি গ্যারেজের ওনার। এরকমই একদিন তারা যখন তাদের গ্যারেজের মধ্যে কাজ করছিল, তখনই সেখানে অনেক দ্রুত গতির একটি গাড়ি এসে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যে ওই গাড়ি থেকে কেস বেরিয়ে আসে, কারণ হেনিসি কেসের ছাড়া পাওয়ার কাগজ আগে থেকেই রেডি করে রেখেছিল। কিন্তু এই ডেথ রেসের ঘটনা এখানেই শেষ হয় না। পরবর্তীতে এই সিক্রেট রেস আবারও চালু করা হয়, তবে কে গুলোকে করছে এবং তাদের মাধ্যমগুলোই বা কারা, সেই সবকিছু আসতে যাচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।